গুড আফটারনুন। লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বিধি বেঁধে আছো। আমি ভালো আছি, দেখেই বুঝতে পারছো। যাই হোক, প্রথমেই বলি, কালকে আমি একটা সকালে ইনসাইড আউটের অর্পিতার সম্বন্ধে বলে গেছিলাম। অর্পিতা কেন ব্যাঙ্গালোর যায়নি বা কী বৃত্তান্ত, এতক্ষণে হয়তো সবাই জেনে গেছো। আমার ভিউজ না হলেও তারা এক পপুলার চ্যানেল ইনসাইড আউট এবং সেন্সেশন, তাদের বাবার কালকে ওটি হয়েছে এবং ওটি হওয়ার সাথে সাথেই ওরা ওদের চ্যানেলের মাধ্যমে, ওদের ফেসবুকের মাধ্যমে আপগ্রেড দিচ্ছে। খুব সাকসেসফুল ওটি হয়েছে। আপাতত আইসিইউতে আছেন। ওনার অসম্ভব মনের জোর। উনি আফটার ওটি সবাইকে এরকমভাবে থামস আপ দেখিয়েছেন, মানে সেটা ছোট্ট শর্টসের মাধ্যমে সেন্সেশন সেটা দেখালো। উনি আনপ্যারালাল মানুষ। ওনার জন্যই হয়তো কবিগুরু লিখে, বোলপুরের মানুষ তো, মানে কবিগুরুর গানের সাথে সাথেই মানে ওনার জীবন, সেই জন্যই হয়তো ওনার মতো মানুষের জন্যই হয়তো কবিগুরু লিখে গেছেন যে বিপদে মোরে রক্ষা করো, এ নাই মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। হ্যাঁ, সেই হচ্ছে ভৌমিকবাবু। ভালো থাকুন দাদা, খুব ভালো থাকুন, সুস্থ হয়ে উঠুন, কারণ আপনি এই ভৌমিক বাড়ির একজন পিলার। আপনি জানেন কিভাবে সংসারকে ধরে রাখতে হয়। শুধু সংসার না, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আপনার সান্নিধ্যে যারাই এসছে তারাই আপ্লুত। অথবা বোঝাই যায় যে আপনি কত বড় মনের একজন মানুষ এবং আনপ্যারালাল, দেখা যায় না। একটা যার বুকেতে এরকম স্টেন, হার্টেতে স্টেন বসানো আছে, মানে সে একজন হার্ট পেশেন্ট, স্পাইন সার্জারির মতো। সকাল প্রায় 8:30 থেকে বেলা 1:30 পর্যন্ত ওটি হয়েছে একদম। তারপর পুরো আপগ্রেড দিয়ে দিয়েছে। তার ছেলে মেয়ে যখন প্রথম দেখতে গেল যে 5 মিনিট ডাক্তার আসতে 5 মিনিট লেটে শুরু হয়েছে ওটি, অতএব শিডিউলের থেকে একটু 5 মিনিট পরে গিয়ে ওটি শেষও হয়েছে। উনি সমস্ত কিছু অবজারভেশনে করেছেন, অথচ ওনাকে অ্যানাস্থেসিস দেওয়া হয়েছে, সব কিছুই হয়েছে। যাই হোক, ভালো লাগলো। তবে হ্যাঁ, সৌহার্দ্যের কথাটা বলছে যে পোস্ট ওটি যদি সব ঠিক থাকে, ব্যাস ফাইন। ইয়েস, একটা এজিং ফ্যাক্টর আছে, তো তা পোস্ট ওটি একটা টেনশন থাকে। তবে ওনার যেরকম মনের জোর, উনি একদমই ঠিক থাকবেন। কারণ নার্ভাস পেশেন্ট হলে এই ওটিটাই করতো না, যদি কোনো নার্ভাস থাকতো। এবং উনি নিজের কাজের প্রতিও খুব দক্ষ। কাজ বলতে ইন দ্য সেন্স, ওনার নিজস্ব মতের প্রতি উনি খুব কনফিডেন্ট। কারণ ওনাকে সবাই বলেছিল সিএমসি ভেলোরে যেতে, কিন্তু উনি বলেছিলেন না, আমি ভেলোর যাব না, আমি ব্যাঙ্গালোরের ফোর্টিজেই ওটিটা করব। আমার সব কিছু তথ্য নেওয়া আছে, তাতেই বোঝা গেল উনি নিজে যে ডিসিশনটা নেন, খুব ডিসিশন মেকার। নিজের ডিসিশনের ওপর সহজে কাউকে যে খুব হস্তক্ষেপ করতে দেয় বলে আমার মনে হয়নি। তো এই সোর্সে আমি ঢুকছি রূপার দিকে। সিএমসিটা বলে দিলাম, এই আপডেটটা আমার দেওয়া উচিত ছিল, যেহেতু কালকে আমি ভিডিওটা নিয়ে এসেছিলাম। অর্পিকে আজকেও ঠোকা হয়েছে। অর্পি আজকে বলছিল যে পূজা আসবে বলে অর্পি নাকি ব্যাঙ্গালোর যায়নি। তাই অর্পি বললো আমার আর ক্লারিফিকেশান দিতে ইচ্ছা করছে না। হ্যাঁ অর্পি, তুমি আর ক্লারিফিকেশান দিও না, কারণ তুমি কজনের মুখ বন্ধ করবে? এটা তো মানুষের স্বভাব যে কারোর যদি কোনো একটা উইক পয়েন্ট পাওয়া যায়, তাকে আঁচড়ে সেই ক্ষতস্থানে ক্ষত করে করে ঘা বাড়িয়ে যাওয়া, এটা হচ্ছে মানুষের স্বভাব। তোমাকে কতটা মনোবল বাড়াবে সেটার থেকে তোমার মনোবলটাকে কি করে ভেঙে দেবে, সেই ধরনের মানুষের সংখ্যা এখন কিন্তু বেশি। তুমি যে বলেছো না ইগনোর করবে সবাইকে, এক্স্যাক্টলি ইগনোর করো। ইগনোরটাই হচ্ছে বেস্ট পার্ট। কারণ আজকালকার দিনে দেখেছি যে মানুষের উপকারে না আসতে পারি তো আসবো না, কিন্তু মানুষ যখন বিপদে পড়বে তখন তাকে আরও বেশি দুর্বল করে দেবো, তাকে নানাভাবে ইনসাল্ট করে তাকে মনোবলটাকে আরও ভেঙে দেবো। এটা হচ্ছে মানুষের মেন এখন নেচার হয়ে দাঁড়িয়েছে। এইটুকু বলা এর ইনসাইড আউট সম্পর্কে। যাই হোক, এরপরে যেটা নিয়ে ভিডিও, সেটা হচ্ছে রিমি রূপা। সবাই জানো হয়তো চ্যানেলটা। রূপা একজন খুব একটা কি বলবো, খুব আমি দুর্গা ঠাকুরের মতোই ওকে লাগে এক কথায়।
আমি খুবই রূপার ভিডিওস দেখি এবং রূপাকে আমি খুব খুব কমেন্টস করি এবং খুব ভালো লাগে। এই কারণে ভালো লাগে, মেয়েটি অসম্ভব সহজ সরল এবং অসম্ভব সহনশীলতা। এই রকম একটা ছোট্ট বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট, তাকে নিয়ে তার যে লড়াই, হ্যাটস অফ। এবং সেই লড়াই করতে করতেই প্রথম দিকে রূপাকে আমি দেখেছি খুব একটা কনফিডেন্স ছিল না, কিন্তু লড়াই করতে 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 ওর এখন কনফিডেন্স লেভেল একদম সেই চূড়ায় উঠে গেছে প্রচণ্ড। এবং নিজে এবং কোনো কিছু রেখে ঢেকেও কিন্তু কথা বলে না, যেটুকু ওকে দেখিও যেমন বলে এবার মানুকে পড়াতে হবে। আমি তো বেশি পড়াশোনা জানি না, আমি যেটুকু জানি সেই দিয়েই মানুকে পড়াতে হবে, মানুকে বড় করতে হবে, মানুকে মানুষের মতো মানুষ করতে হবে। ওর ধ্যান জ্ঞান আত্মা ওর মেয়েকে মানুষ করা, মেয়েকে বড় করা। এবং এই কথাটাও বলেছে কোনো এক ভালোবাসার ভিউয়ার্স ওকে হোয়াটসঅ্যাপে ইংলিশ সেন্টেন্স মেকিং গঠন করাটাও ওকে শেখায় এবং ও সেটা শিখে এবং সেটা সগৌরবে এসে বলে আমি এখনও শিখছি। এবং ওই রকম হাড় ভাঙা পরিশ্রম আমি ওকে যখন ও সিএমসি ছিল তখনও দেখেছিলাম, ওখানে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হতো পেশেন্টকে, সেই 9টার মধ্যে সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে এক হাতে। হ্যাঁ, ওর হাজব্যান্ড মানে রিমির বাবাও যথেষ্ট কাজ করেন, কিন্তু উনি তো বাইরে থাকেন, তো ছিলেন দীর্ঘ ট্রিটমেন্টের টাইমেই ও ছিল। তবুও এবার বাড়িতে, গ্রামের বাড়িতে ওই শ্বশুরমশাইয়ের দোকানটাও সামলাচ্ছে, আবার মেয়ে পড়ছে কি পড়ছে না, কোন টিচার আসছে কি আসছে না সেটাও দেখছে, আবার মানে সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু করছে। ও আমরা পারবো না, আমরা ওই রকম পারবো না। মানে রূপার যে চাপ, মানসিক এবং শারীরিক চাপ নিয়ে লড়াই করে, সত্যি ওর কাছ থেকে শেখার আছে, প্রচুর শেখার আছে। এবং সবসময় ওকে এই জিনিসটা আবার সব থেকে বেশি আকৃষ্ট করে, সেটা হচ্ছে মেয়েকে কি করে বড় করব। আমি তো পড়াশোনা শিখিনি, মেয়েটাকে যেন আমি মানুষ করতে পারি, মেয়েটা তোমরা আশীর্বাদ করো, মেয়েটা যেন সুস্থ থাকে আর মেয়েটা যেন মানুষের মতো মানুষ হয়। এখানেই তো মায়ের পরিচয় না। তো এহেন রূপা খুব অনেস্ট, এটা কিন্তু ঘটনা, ও কিন্তু ভীষণ অনেস্ট। ওর কি দরকার হোয়াটসঅ্যাপে কারোর কাছ থেকে ইংলিশ শিখছে, মেয়েকে একটু পড়াবে বলে, পড়া দেখবে বলে, এগুলো ও বলে দিচ্ছে যে আমার কাছে তো টাকা নেই। আমি যেমন ওই যে লোডশেডিং হয়ে গেছে, মোবাইলে আলোতে টিচাররা পড়িয়েছে, যেহেতু ওদের কোনো লণ্ঠন বা কোনো কিছু ব্যবস্থা নেই, সোলার লাইটগুলো হয় সেগুলো হায়দ্রাবাদের মোস্টলি কোনো ভালোবাসা ভিউয়ার্স টাকা পাঠিয়েছে, সেই দিয়েও কিনেছে। তা দুজনেই দিয়ে দিয়েছে, দুজন ভিউয়ার্স, একজন অনলাইনে ওই জিনিসটা পাঠিয়েছে আর একজন টাকা পাঠিয়েছে। তো রূপা একদিন ব্লগে বলছে আমার যদি আমায় জিজ্ঞেস করতো তাহলে আমি বারণ করতাম যে আমার তো একটা সোলার লাইট হয়ে গেছে, তাহলে আর একটা কেন দরকার, অন্য কিছু হতো, কারণ ওর অভাবের সংসার, একই জিনিস দুটো তিনটে ওর মনে হয় অতিরিক্ত। তো ওকে তখন আমি কমেন্টস করেছিলাম রূপাকে যে রূপা, সোলার লাইট একটার জায়গায় দুটো থাকলেও কোনো অসুবিধা হবে না, যদি ভুল হয় আমাকে কারেকশান করে দিও। মোস্টলি মনে হচ্ছে ওটা সোলার লাইটই হবে, যেটা ওই রোদ্রে রেখেই করতে হয়, চার্জ করতে হয় আর কি। তো আমি সেটা রূপাকে বলেছিলাম যে একটা জায়গায় ও ভাবছে আমার অভাবের সংসার, যদি এরকম আরেকজন ভালোবাসার ভিউয়ার যদি ডাইরেক্ট সোলার লাইটটা না পাঠাতো, আমার তো আগেই কেনা আছে, তাহলে আমি অন্য কিছু বলতাম। মানে এর থেকেই প্রমাণিত হয় ওর মধ্যে দেখনদারি কিছু নেই। হ্যাঁ, ও যে একটা নিডি পার্সন, ও সব সময় সেটা বোঝায় এবং সবসময় ও ভিডিওর মধ্যে ওর একটাই বার্তা থাকে, তুমি যা তুমি তাই থাকো, অতিরিক্ত কিছু করো না বা অতিরিক্ত কিছু দেখিও না এবং সৎ পথে থাকো। হ্যাঁ, এইটাই ওর বার্তা থাকে। সেই বার্তা থেকেই হয়তো এইবার ডক্টরের কাছে গিয়ে ও বিএমটি কোনো পেশেন্ট টাকা নিয়ে বিএমটি ট্রিটমেন্ট করেনি, এই কথাটা উত্থাপন করেছেন কোনো ডক্টরের কাছে, সিএমসির ডক্টরের কাছে। এবং সেই ডক্টর ন্যাচারালি বলেছে যে যে বিএমটি যার হবে, বোন ম্যারোর মতো রোগ হবে, সেটা মানে সিরিয়াস পেশেন্ট, সে যখন গরিব মানুষ টাকা নেই, টাকা তুলেছে অথচ চিকিৎসা করালো না, তার মানে সে একজন ঠগ। তাহলে সে ঠককে উনি চোর আখ্যা দিয়েছেন। এবং ওনার ডাক্তারের ভিডিওতে যে কি বলেছেন সেটাও রূপা তুলে দিয়েছে এবং আমি সেটা শুনেওছি।
তার আগে রিমি এই স্টোরিটা বলেছে যেরকম বিএমটির জন্য টাকা তুলেছে কিন্তু ট্রিটমেন্ট করায়নি। তখন উনি বলেছেন টাকাটা কোথাও বিএমটি পেশেন্ট যারা আছে তাদের জন্য টাকাটা দিতে পারতো, বা অন্যভাবে টাকাটা কেন নিজের জন্য রেখে দিল। এই তো প্রকারান্তরে উনি বলে দিয়েছেন যে কলকাতার সবাই তো চোর। ওটা আউট অফ ইমোশন আমার মনে হয় ডক্টরের কথাটা বলে ফেলেছেন। তবে রূপাকে বলবো, তোমার মেয়ে তো ছোট, তোমার মেয়ে জানে না কোনখানে কি, খুবই ইন্টেলিজেন্ট মেয়ে, প্রচুর। ও মানে আমি তো বলবো ওর এজ ওয়াইজ ও ম্যাচুরিটি লেভেল অনেক হাই, তবুও তো ভুল হয়ে যায়। ও বাচ্চা মানুষও একটা সহজভাবে রিপ্রেজেন্ট করেছে এবং উনি স্বাভাবিকভাবে সেটা এক্সপ্লেনেশন দিয়েছে যে টাকা তুলে বিএমটির মতো একটা ট্রিটমেন্টের জন্য টাকা তুলে ট্রিটমেন্ট করবে না, সে তো চোরের সমতুল্য। এটাই উনি বোঝাতে চেয়েছেন যে কলকাতার সবাই চোর, এইভাবে উনি প্রেজেন্ট করেছেন। এখন কথাটা কানে আমারও খুব লেগেছে। দেখো ভাই, এটা জানি না তোমরা কতটা ভুক্তভোগী। আমি 2-3 বার ভেলোর না, আমি চেন্নাই অ্যাপেলোতে গেছি। তো সেখানে আমার যে খুব সুখস্মৃতি আছে আমি বলবো না, এটা যেহেতু এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে ওই জন্য আমি কিছু বলছি না। এবং ভেলোরেতে আমার দিদির 2021-এ মারা গেল ব্রেস্ট ক্যান্সারে, পুরোটাই ভুল ট্রিটমেন্ট হয়েছে ভেলোরেতে। এবং আমি কোনো ডাক্তারের নাম নিচ্ছি না, এটা আমাদের কপাল। দিদির হয়তো ওই 2021 পর্যন্ত দিদিভাই জার্নি ছিল। ওই একই সময় একই টাইমে দিদিভাই বড় যার ওকে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। তিনি দিদিভাইয়ের ডে বাই ডে ডিটোরেশন দেখে উনি আর ভেলোর যাওয়ার সাহস দেখায়নি। উনি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে চিকিৎসা করিয়েছেন। আজকে 2021 থেকে আমার দিদিভাই 2021-এ চলে গেল। আমার দিদিভাই 2018-তে ধরা পড়লো, 19-এ ধরা পড়লো, 21-এ দিদিভাই চলে গেল, ওনার 2020-তে ধরা পড়লো। কিন্তু উনি ভেলোর যাননি, উনি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে চিকিৎসা করে এখন নিয়ার অ্যাবাউট তার এজ 65, মানে বহাল তবিয়তে আছেন, ভালো আছেন। আর দিদিভাই সবচেয়ে বাড়ির ছোট্ট যা ছিল ও চলে গেল। তো সেই সব দিক থেকে আমার খুব একটা সুখস্মৃতি না ভেলোর বা অ্যাপেলো আমার নেই। এটা কমপ্লিটলি কেউ কিচ্ছু মনে করো না, কারণ আমি যে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম গাইনিক্যাল প্রবলেমে, ফিরে এসে যখন দেখলাম সেই ট্রিটমেন্ট আবার আনসাকসেস, তখন কলকাতার ডাক্তাররা আমাকে বলেছিল ওখানে কি ভগবান বসে রয়েছে, আমরা কি ডাক্তারি শিখিনি? সাকসেস কলকাতার ডাক্তারদের হাত দিয়েই আমার হলো। তো সেই জন্যই আমারও সুখস্মৃতি নেই। সেই জন্য আমি এ গ্রেড বা বিরাট বলতে পারবো না। তবে হ্যাঁ, কার কোথায় চিকিৎসা ক্লিক করবে কেউ বলতে পারে না। লোকে ভারতের বাইরে গিয়েও চিকিৎসা দেয়, ভারতের বাইরে গিয়েও লোকে চিকিৎসা দেয়। ন্যাচারালি চিকিৎসাটা এমন একটি ব্যাপার, কার কোথায় যে ক্লিক করবে, কার কোথায় কোন ডাক্তারের হাতে প্রবলেমটা সলভ হবে কেউ কিছু বলতে পারে না। ওই জন্য আমার একদম সাউথ ছাড়া আমার ট্রিটমেন্ট হবেই না, নর্থ ছাড়া আমার ট্রিটমেন্ট হবেই না, কলকাতা ছাড়া আমার যেমন এরকম কোনো স্পেসিফিক কোনো জায়গা নেই। আমি যদি মনে করি হ্যাঁ ওখানে গেলে হতে পারে যাব। তো সর্বাগ্যে কলকাতা শহরটাই আমার দেখে নেওয়া ভালো যে প্রবলেমে তারা সলভ করতে পারলো কি না। কলকাতা শহর খুঁজলে আনাচে কানাচে বহু বড় বড় ডক্টরস আছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, কলকাতার সবাই চোর এই কথাটা খুব গায়ে লাগে। আর যে সোর্সের কথাটা বলছি, একটু সাউথে যারা আছে, আমার প্লিজ কেউ কন্ট্রোভার্সি এটা নিয়ে করো না। ওটা আমার মনে হয় একটু যেন সাউথ ইন্ডিয়ানদের প্রতি একটু বিরূপ থাকে, এটা একটা টেন্ডেন্সি আছে। হয়তো সেই রকম মেন্টালিটি থেকেই স্যার ওরকম বলে দিয়েছেন যে কলকাতার সবাই চোর। এবং ওনার বলার থেকেও তোমাদের রিপ্রেজেন্টেশন, আমি রূপাকে বলবো তোমাদের রিপ্রেজেন্টেশনটা খুব ভুল হয়েছে। আমি যেটা তোমার ওই কথার আঙ্গিকে সবাই পিয়াকে ধরে নিয়েছে, যেহেতু পিয়াই একমাত্র মনে হয়, আর কেউ আছে কিনা জানি না, যে বিএমটির জন্য টাকা কিউআর কোড দিয়ে টাকা তুলেছিল। তবে যেটা শুনলাম দেবশ্রী ভিডিওস থেকে যে সে সবাইকে টাকা ফেরত দিয়ে দিয়েছে, কয়েকজন বাদে, মোটা এনারাই মানে কিছু বাদ আছে দিয়ে দিয়েছে। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি রূপাকে বলবো কিছু কিছু জায়গায় তুমি ওই পার্টগুলো অ্যাড না করলেই পারতে, এটুকু তোমায় বলছি।
এটা তোমার একটু ভুল হয়ে গেছে। একজন মানুষকে দিয়ে তো সমগ্র মানুষকে বিচার করা যায় না। ঠক জোচ্চোর যদি খুঁজতে যাও কলকাতা কেন, সারা ভারতবর্ষ সারা বিশ্বতে আছে। ঠক জোচ্চোর যদি তুমি খুঁজতে যাও, সবাই কলকাতার লোকেরাই যে ঠক এমন কিন্তু কথা নয়, বুঝেছো? এটা উনি কোনো একটা ইমোশনাল, যে বললাম একটু সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান ফিলিংস থাকে, আমি জানি, সেই হিসাবে বললাম ওই ফিলিংসটাও কাজ করতে পারে, এটা আমার অনুমান, ঠিক আছে? তো রূপাকে বলল ডোন্ট মাইন্ড, ভুল হতেই পারে। তোমার আসলে এখন কনফিডেন্স লেভেল অনেকটা হাই, তুমি প্রত্যেকটা টাকার কি গুরুত্ব তুমি জানো, কারণ দীর্ঘ এত বছরে প্রায় 6-7 বছরের জার্নি তুমি একটা থ্যালাসিমিয়া পেশেন্ট, বিটা থ্যালাসিমিয়া পেশেন্টকে নিয়ে তুমি লড়াই করেছো, জলের মতো কীভাবে টাকা ব্যয় হয়েছে তুমি দেখেছো। সেই জন্য টাকাকে নিয়ে নয়-ছয় করা তুমি মোটেও পছন্দ করো না, কারণ একটা টাকারও তোমার কাছে প্রচুর ভ্যালু আছে। তোমার মনে হয় 10টা টাকা পেলেও আমি 5-6টা টাকা আমি মেয়ের জন্য রেখে দিই। তোমার মানসিকতা এরকম, যেটুকু তোমাকে আমি জাজ করেছি সেই নিরিখে তোমারও মনে হয়েছে এই জিনিসটা খারাপ হয়েছে। যাই হোক, তুমি একটা কমিউনিটি দিয়েছে দেখলাম, যে তুমি বলেছো যে আমি পিয়াদিকে কিছুই বলিনি, তুমি তার কাছ থেকেও উপকৃত। যাই হোক, আবার তোমাকে এটাই বলা, তোমার ওই পার্টটা এডিট করে মানে বলে ফেলেছো যখন, কিছু করা নেই, ভুল মানুষ মাত্রেই হয়, তুমি ইচ্ছাকৃত ভুল করনি, মানুষ মাত্রেই ভুল হয়। তোমার এখন অনেক কনফিডেন্স এসে গেছে নিজের প্রতি। যাই হোক, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকাটা ভালো না। আর একটা কথা বলবো, প্লিজ তুমি একটা অ্যাপোলজি ভিডিও করে দাও, যেখানে তুমি বলে দাও যে তুমি এরকমভাবে কাউকে হার্ট করতে বা দুঃখ দিতে চাওনি, তাহলেই মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কি বলবো, এটা খুব সেন্সিটিভ ইস্যু, তাই না? সব বিএমটি সত্যিকারের এরকম সিরিয়াস, বিএমটি কেন, যে কোনো সিরিয়াস পেশেন্ট বাড়িতে থাকলে তাকে সামনে করে পুঁজি করে কেউ যদি লোক ঠকিয়ে ব্যবসা করে, সেটা ঘৃণ্যতম অপরাধ। এটা আমিও মনে করি ঘৃণ্যতম অপরাধ। রোগটাকে বিজনেস পারপাসে যদি কেউ রাখে, সেটা ঘৃণ্যতম অপরাধ। সেই নিরিখে স্যারও হয়তো এই কথাটাই বলেছেন, এবং ভিডিওতে পরিষ্কার উনি চোর এই কথাটা বলেছেন, সব চোর হ্যাঁ, আমিও শুনেছি ওটা বলেছেন। ওই রকম কথা, অত বড় একটা মানুষকে তুমি থাম্বনেলে দিয়েছো ছবি, ওনার প্রতি একটা ইম্প্যাক্ট পড়তে পারে মানুষের। কলকাতা থেকেও তো বহু মানুষ যায় চিকিৎসার জন্য ভেলোরে, তো এরকম ধরনের ডক্টরকে হয়তো অনেক কথা ফেস করতে হতে পারে। আপনি কেন কলকাতার মানুষকে চোর বলেছেন, সেই ইম্প্যাক্টটা আবার তোমার উপরও পড়তে পারে, কারণ তুমি বলেইছো উনি সাবস্ক্রাইব করা আছে তোমার চ্যানেল, এবং এই নয় যে তোমার মেয়ের ট্রিটমেন্ট দ্য এন্ড হয়ে গেল না, তোমাকে আবারও যেতে হবে। বেকার ঝামেলায় জড়িয়ে লাভ নাই ভাই, তুমি একটা ক্ষমা চেয়ে নাও যে তোমার প্রেজেন্টেশনটা ভুল হয়েছে। আর একটা কথা বলি, যেটা দেবশ্রীও বললো, ঠিক কথা বলেছে, যে তোমার মেয়ে তো ছোটো, সব ব্যাপারে মেয়ের ওপিনিয়নটাকে অতটা, মানে মেয়ের মতামতটাকে আর কি অতটা প্রাধান্য দিতে যাবে না, তাহলে মেয়ে এখন অনেক ছোট, ওকে স্বাবলম্বী হতে, ও খুব বুদ্ধিমান, এটা একদম শিওর, ও ভগবান প্রদত্ত মেয়ে তোমার। ঈশ্বর তোমার মেয়েকে মানে দীর্ঘায়ু করুক, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক, বড় মনের মানুষ হোক, শিক্ষা দীক্ষায় সব দিক থেকে সে পরিপূর্ণতা লাভ করুক। কিন্তু এখন ওর পড়াশোনার সময়, এখন পড়াশোনাটাই করুক। বেশি মোবাইলে তুমি কি বলবে, তোমার কথার মধ্যে ও এসে কথা বললো, এগুলো তো ছোট, তো এগুলো অনেক সময় দেখতে একটু খারাপ লাগে। হ্যাঁ, ও বাচ্চার মতো যদি ওর ব্যবহারটা তুমি রেখে দাও, দেখবে খুব ভালো লাগবে দেখতে। তুমি যখন কথা বলছো, হ্যাঁ রে মানু এটা না, মানে তুমি ওর প্রতি খুব ডিপেন্ডেন্ট, এটাও বুঝে যাচ্ছে, সেটা এক্ষুনি না বোঝালেও চলবে। এখন বড্ডই ও ছোট, ও এখন তোমার উপরই ডিপেন্ডেন্ট থাকো, কেমন? তুমি ওর উপর ডিপেন্ডেন্ট, যখন ভবিষ্যতে সময় হবে তখন নিশ্চয়ই হবে। এখন তুমি তোমার মেয়ের প্রতি ডিপেন্ডেন্ট, এখন এইটা দেখাবার সময় নয়। ওকে বড় হতে দাও, ওকে পড়াশোনা করতে, যেমন তুমি ওকে পড়াশোনা নিয়ে ব্যস্ত, সেটাই তুমি থাকো। আর এই রকম কোনো জায়গা মানুষ চোর ডাকাত
এরমভাবে আর বলো না, কারণ ঠকবাসতে গা উজাড় হয়ে যাবে। কারণ এরকম চোর ছাচর সর্বত্র সর্ব জায়গাতেই তুমি পাবে, শুধু কলকাতা বলে নয়, সর্বত্র সর্ব জায়গাতেই পাবে লোক ঠকানো ব্যবসা যাকে বলা হয়। ওকে, যাই হোক রূপা, ভালো থেকো, সুস্থ থেকো। তুমি অনেকের ইন্সপিরেশন। দু একটা কথা এরকম হয়ে যায়, মানুষের ইচ্ছাকৃত বলে না, অনিচ্ছাকৃতই আবেগ থেকে বলে ফেলে। তোমার ওটা আবেগ থেকেই বলে ফেলেছ, কিচ্ছু না, একটা ক্ষমা চেয়ে নিও, তাহলেই হবে। এগিয়ে যাও, রোজ ভিডিও দেবে, ভালো লাগে তোমার সারাদিনের ভিডিও দেখতে, খুব ভালো লাগে। ভালো থেকো।